হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। সত্যি এই বছর আমাদের কৃষ্ণনগরে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ মহারাজ, ধান একেবারে পরিপূর্ণ হয়েছে। তা কবে ধান কাটা হবে পুটির বাবা? ধান তো একেবারে পেকেই এসেছে, সপ্তাহখানেকের মধ্যে ধান কাটতে হবে। বেশ বেশ, তাহলে তো ভালোই হলো। এই মাসের শেষের দিকেই তো নবাব বাহাদুরকে শস্যের খাজনা পাঠানোর কথা। হ্যাঁ মহারাজ, এবারে নবাব বাহাদুর খুশি হবে। ঠিক বলেছ গোপাল। প্রণাম খাম্বাজরাজ। ওই তো কৃষ্ণনগরের মন্ত্রী চলে এসেছে। ও, এর কথাই তুমি বলেছিলে? হ্যাঁ, ওই রাজ্যের সব খবরাখবর আমায় দেয়। ইনি কে? ইনি হলেন জমিদার কেশকান্ত বর্মন, আমার রাজ্যেরই দক্ষিণ পশ্চিম গ্রামের জমিদার, আমার প্রিয় বন্ধু। নামটা বেশ অন্যরকম, কেশকান্ত। আসলে ওদের বংশ পরম্পরায় সকলের উন্নত ঘন কেশ আছে, তাই ওদের পরিবারের সবারও নামে একটা করে কেশ আছে। আমি খাম্বাজ রাজের সুমিত্র এবং সুপরামর্শদাতা। কিছুদিন আগে আমার মাথায় খুব খুশকি হচ্ছিল, মাথার চুল পাতলা হয়ে আসছিল। কিন্তু আমার পরামর্শে একটা তেল মাখতেই মহারাজের মাথার চুল এখন ঘন হয়ে উঠেছে, আর কোনো সমস্যা নেই। বাবা বাবা, ভালো ভালো ভালো। এবার তাহলে কাজের কথাটা বলে দিন। এবারে তো শুনলাম তোমাদের রাজ্যে অনেক ধান উৎপাদন হয়েছে, তাই স্বাভাবিকভাবে নবাব বাহাদুরের কাছে রাজস্ব অনেক বেশি দেবে, কি তাই তো? হ্যাঁ, এবারে রাজস্ব দানে কৃষ্ণনগরে প্রথম হবে। না, তা হবে না। নবাবের কাছে অত ধান পৌঁছবে না, এমনকি কৃষ্ণচন্দ্রের কাছেই চাষিরা বেশি ধান রাজস্ব দিতে পারবে না। সেটা কি করে হয়? পাকা ধানে মই দিতে হবে। বললাম না, ও আমার সুপরামর্শদাতা। হ্যাঁ, আমার মন্ত্রীকে বাণিজ্যের কাজে বাইরে পাঠিয়েছি কিছুদিন, তাই কেশকান্ত মাঝে মধ্যেই আমার কাছে আসে, গল্পগুজব করে আর সুপরামর্শ দেয়। কিন্তু আমি কি করব? তুমি রাতের অন্ধকারে চাষিদের ধান জমিতে পাকা ধানে মই দিয়ে দাও, এমন ভাবে কাজটা করবে যাতে কাক পক্ষীতেও টের না পায়। আর তাতে আমার লাভ? প্রত্যেক বছর নবাব রাজস্ব দানে বিজয়ীকে 3000 মোহর দেয়, আমি তোমাকে তার থেকে 1000 মোহর উপহার দেব। 1000 মোহর? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, কাজটা শুরু করে দাও। আচ্ছা। তাহলে আর দেরি কেন? মন্ত্রী মশাইয়ের কথা মতো কাজ শুরু কর। হ্যাঁ চল। এবারে তো চাষাবাদ বেশ ভালোই হয়েছে। আশা করি নবাব বাহাদুরের কাছ থেকে এবারে আমরাই পুরস্কার পাবো। হ্যাঁ মহারাজ, সারা বাংলায় কৃষ্ণনগরের মতো উৎপাদন এই বছরে কোথাও হয়নি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গো পুটির বাবা? গতকাল রাতে আমাদের সব জমির পাকা ধানে মই দিয়ে দিয়েছে। সে কি? এবার আমরা কি করব মহারাজ? কাদের কাদের জমিতে হয়েছে এসব? যেই জমিতে তাকাবেন সেই জমিতেই এই কাণ্ড, ধান ঝরে সব মাটিতে পড়ে আছে। এবার আমরা কি করব? হায় হায় হায়, এবার আমাদের রাজ্যের কি হবে? নবাব বাহাদুরকে তো জবাব দিতে পারবো না। বড় বিপদ হয়ে গেল, রাজ্যে গ্রহের প্রকোপ নেমে এলো। ও, আর কদিন পরেই আমার টেকে আসবে 1000 মোহর। ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়ি যাও। না, আমার মন মেজাজ ভালো নেই। ওগো, তুমি শুনেছো কি হয়েছে? পুটির মা হাউ হাউ করে কাঁদছিল গো। হ্যাঁ গিন্নি, পুটির বাবা কয়েকজন চাষি ভাইদের নিয়ে রাজসভায় এসেছিল। শুনলাম রাতারাতি কে বা কারা চাষ জমিতে পাকা ধানে মই দিয়েছে। কত বড় সর্বনাশ হয়ে গেল বলো? কি হবে গো? কি যে হবে ভগবান জানে। বলি তুমি পারলে না পুটির
এদের একটু সাহায্য করো। হ্যাঁ, আমি মনে মনে ভেবেই রেখেছি বুঝলে, এবার বেতন পেলে পুঁটিদের বাড়িতে মাসোহারার জিনিসপত্র দিয়ে আসবো। নবাব বাহাদুরের কাছে মহারাজ খাজনা কিভাবে দেবেন? সেটাই তো বুঝতে পারছি না। আপনি এত চিন্তা করবেন না। রাজবাড়ির ভাড়ার থেকে আপাতত কিছু বস্তা ধান পাঠানোর ব্যবস্থা করুন। তারপর নবাব বাহাদুরের কাছে গিয়ে বলবেন, আস্তে আস্তে সব দিয়ে দেবেন মহারাজ। তাই করতে হবে, তাছাড়া তো আর অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু এবারে আর আমাদের মান রক্ষা হবে না। দেখি দু একদিনের মধ্যেই যতটা সম্ভব ভাড়া থেকে ধান পাঠানোর ব্যবস্থা করব। এই বছর 10,000 বস্তা ধান রাজস্ব এসেছে খাম্বাজ রাজ্য থেকে, 7,000 বস্তা ধান এসেছে বর্ধমান রাজ্য থেকে, আর মাত্র 100 বস্তা এসেছে কৃষ্ণনগর থেকে। তাই এই বছরের বিজয়ী রাজ্য হচ্ছে খাম্বাজ রাজ্য। খাম্বাজ রাজ্যের রাজার হাতে 3,000 মোহর উপহার হিসেবে তুলে দিচ্ছেন। আর কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যের এরকম হাল কেন? এবারে আমাদের সমস্ত রাজ্যের পাকা ধানে কেউ বা কারা মই দিয়ে দিয়েছে। সেসব তোমার মাথা ব্যথা। আমার ধান কোথায়? 100 বস্তা ধান রাজস্ব, কম করে 800 বস্তা ধান রাজস্ব দেওয়ার কথা, কিন্তু তুমি তোমার কথার খেলাপ করেছো। এই বছর আমি নিরুপায় জাহাপানা। আমিও নিরুপায়। হয় তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে 5,000 মোহর দেবে, নইলে কৃষ্ণনগরের সিংহাসন থেকে সরে যাবে। এত বড় শাস্তি দেবেন না নবাব বাহাদুর, আপনি অন্তত মাস 6 সময় দিন, আবার ধান চাষ করিয়ে আপনাকে প্রাপ্য ধান দেওয়া হবে। বেশি কথা বলছো কৃষ্ণচন্দ্র, তুমি 5,000 নয় 6,000 মোহর 1 সপ্তাহের মধ্যে দেবে। বেটা গোপাল বেশি পাকা, অত কথা বলতে কে বলেছিল? গোপাল, এটা তুমি কি করলে? হায় হায় হায়! সর্বনাশের সময় যখন ঘনিয়ে আসে তখন বিপদের ওপর বিপদ এভাবেই আসে। আমার পাওনা। আরে এখন না, তোমাকে পাঠিয়ে দেব। ওই দেখুন, খাম্বাজ রাজের সাথে কথা বলছে। এখন বেশি কথা বললে কৃষ্ণচন্দ্র আর গোপাল সন্দেহ করবে। চলুন তো দেখি ওখানে গিয়ে কি কথা বলছে। কি কথা বলছো মন্ত্রী? মন্ত্রী আমায় বিজয় অভিনন্দন জানাচ্ছিল। বিজয় অভিনন্দন তো উপহার পাওয়ার সময় জানাতে পারতেন মন্ত্রী মশাই। যাই হোক, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার নাম কেশকান্ত, আমি খাম্বাজ রাজ্যের দক্ষিণ পশ্চিম গ্রামের জমিদার। কেশকান্ত আমার বিশেষ বন্ধু। আপনার কেশ নিয়ে বেশ ভাব দেখছি। হ্যাঁ, ওই কদিন আগে তো খাম্বাজ রাজের মাথার চুল পাতলা হয়ে আসছিল, খুশকি হচ্ছিল আর কি। তো ওনার পরামর্শে একটা তেল মেখেই তো খাম্বাজ রাজের আবার ঘন কালো চুল ফিরে এসেছে। কেশকান্ত জমিদার হতে পারে, কিন্তু ওর অর্থনৈতিক অবস্থা তাবর রাজাদের থেকে অনেক ভালো। কয়েক হাজার বিঘা জমির মালিকও, তার সাথে চুলের তেলের ব্যবসা করেও হাজার হাজার মোহর রোজগার করে। এই এখন চুল নিয়ে চুলোচুলি না করে চল কৃষ্ণনগরে ফিরি। এমনিতেই মন মেজাজ খারাপ, 1 সপ্তাহের মধ্যে আবার 6,000 মোহর জোগাড় করতে হবে। হ্যাঁ, চলুন চলুন। আচ্ছা মন্ত্রীমশাই, আপনি এই কেশকান্ত জমিদারের ব্যাপারে এত কিছু জানলেন কি করে? ওনার সাথে তো আমাদের আজই প্রথম দেখা। হাওয়ায় কত খবরই ভেসে আসে, সেরকম আমার কানেও এসেছিল। এসব বাদ দাও। গোপাল, মন্ত্রী, দুজনেই ভাবনা চিন্তা করো কিভাবে 6,000 মোহর জোগাড় হবে। পাকা ধানে মই পড়লো, এখন আবার এত বড় বোঝা। আমার কাছেও মহারাজ বেশি অর্থ নেই, সব মিলিয়ে মিশিয়ে ওই 150 থেকে 200 মোহর মতো আছে বাড়িতে। যদি বেশি থাকতো আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করতাম মহারাজ। তাও করতেন কিনা সন্দেহ। তুমি চুপ করো। মন্ত্রী মশাই ওই লোকটাকে জানলো কি করে? এই লোকটাকে তো আগে দেখারই কথা না। না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। চলুন চলুন। বুঝলে গিন্নি, 1 সপ্তাহের মধ্যে মহারাজকে 6,000 মোহর জোগাড় করতেই হবে।
নইলে সিংহাসন ছাড়তে হবে। এখন কিন্তু আমাদের উচিত মহারাজের পাশে দাঁড়ানো। কিছু ভেবেছো কি? আপাতত আমার বিয়েতে পাওয়া আংটি বন্ধক রাখবো, আর তুমি যদি হ্যাঁ হ্যাঁ, আমার যে দুটো গয়না কাটি আছে ওগুলো বন্ধক রাখো, পরে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো খন। দেখি বাকি সভাসদদেরকেও বলবো, যে যতটা পারে, তারপর ভগবানই ভরসা। আপনি এত চিন্তা করবেন না মহারাজ। চিন্তা না করে কি আর কোনো উপায় আছে? সিন্ধুকে যা আছে তা দিয়ে 3000 মোহর হয়ে যাবে, কিন্তু তারপর আর কি করব? এবার কি নিরুপায় হয়ে জায়গা জমি বিক্রি করতে হবে? কিছু একটা করতেই হবে। আপনি গোপালকে একবার বলে দেখুন, প্রত্যেকবার যখনই বিপদে পড়েছেন তখন গোপালই আপনাকে বাঁচিয়েছে। দেখি আগামীকাল রাজসভা শুরু হওয়ার আগে গোপালের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এই যে শ্যাকরা, কি করছো? এই তো, বলুন। শোনো, আমার গিন্নির জন্য একটা হীরের হার বানাতে হবে, ওই 1000 মোহরের মধ্যে। 1000 মোহরে তো হীরের নাক, কান, গলা, হাত, পা সব গয়না, এই সব গয়না হয়ে যাবে মন্ত্রী মশাই। তাহলে বানাও, এই নাও 1000 মোহর। ওরে বাবা, মন্ত্রী মশাই 1000 মোহর! এই মন্দার বাজারে এত মোহর কোথায় পেলেন? গতকালই তো বললেন আপনার কাছে 150 থেকে 200টা আছে। সে যেখান থেকেই পাই তাতে তোমার কি? না, আমার কিছু না। শ্যাকরা, আমি কয়েকটা গয়না বন্ধক রাখবো। দেখি কি আছে। এই সব মিলিয়ে এতে আমি 15 মোহর দিতে পারবো। বেশ, তাই দাও। আমি ধীরে ধীরে শোধ করে গয়নাগুলো ছাড়িয়ে নেব। হ্যাঁ, মন্ত্রীর ব্যবহারগুলো বেশ সন্দেহজনক লাগছে। দেখি, গুপ্তচরকে কাজে লাগাতে হবে, মন্ত্রীর পিছনে ছায়ার মতো লেলিয়ে দিতে হবে। মহারাজ, আমি চেষ্টা করছি আপনার এই মোহর কিভাবে জোগাড় করা যায়, আপ্রাণ চেষ্টা করছি। দেখো, আমি 3000 মোহর পারবো, কিন্তু তার বেশি হলে জায়গা জমি বেচতে হবে, হাতে যে বেশি দিন সময়ও নেই। আচ্ছা মহারাজ, দেখছি। তবে মন্ত্রীমশাই চাইলেই আপনাকে 1000 মোহর দিয়ে সাহায্য করতে পারতেন, কিন্তু উনি তা না দিয়ে ওনার গিন্নির গয়না বানাচ্ছেন, হীরের গয়না। দেখি, মন্ত্রী তো কালকেই বলল ওর কাছে 150 থেকে 200 মোহর আছে মাত্র। 1000 মোহর কোথা থেকে পেল? সে উনিই জানেন। তবে তার খবর খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাব মহারাজ। কাজটা একদম ঠিক করলেন না মন্ত্রী মশাই? আপনার কথা শুনে আমরা সবার জমির পাকা ধানে মই দিলাম, কিন্তু আমরা একটা পয়সা পেলাম না। আপনি যে এই কাজ করার জন্য খাম্বাজ রাজার কাছ থেকে ওই 1000 মোহর উপহার পেলেন, সেটা দিয়ে গিন্নির গয়না বানাতে দিলেন, কিন্তু আমাদের বেলায় লবডঙ্কা। তোদেরকেও দেবো, একটু সবুর কর, আগে গিন্নির মাথাটা ঠান্ডা করি। না না, আমাদের এক্ষুনি চাই। এক্ষুনি কি করে দেবো? আমার হাত খালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে 2 মোহর ধর, 2 ভাই ভাগ করে নি, পরে আরো দেবো। এটা কিন্তু ঠিক না। এসব আলোচনা খোলামেলা জায়গায় করা উচিত না। উফ, পরে তোদের সাথে কথা বলবো, এখন যেতে দে, বাজার করব, তারপর আবার রাজসভা আছে। আচ্ছা, এই ব্যাপারটা মহারাজকে আর গোপাল দাদাকে জানাতে হবে। গোপাল দাদা, মহারাজ আসল খবর পেয়ে গেছি। কি খবর? আমি একটু আগে শুনলাম। কাজটা একদম ঠিক করলেন না মন্ত্রী মশাই? আপনার কথা শুনে আমরা সবার জমির পাকা ধানে মই দিলাম, কিন্তু আমরা একটা পয়সা পেলাম না। তোদেরকেও দেবো, একটু সবুর কর। মন্ত্রী, আমি না তোমাকে বেরেই ফেলবো। মহারাজ, মন্ত্রী মশাই এখানে গৌণ, উনি অর্থের লোভে এসব করেছেন, আর ওনাকে দিয়ে করিয়েছেন খাম্বাজ রাজ। হ্যাঁ, যাতে এবারে বিজয়ী হতে পারেন। তাই আপনি এই খবর 5 কান করবেন না মহারাজ। আমি খাম্বাজ রাজ আর ওই কেশকান্তর কাছ থেকে ক্ষতিপূরণ ঠিক আদায় করে আনব। কিন্তু কিভাবে? শুনুন তাহলে।
দারুণ বুদ্ধি। তাহলে এখন আসি মহারাজ, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আপনি শুধু আগামীকাল সন্ধেবেলা খাম্বাজ রাজের দরবারে চলে আসুন, পারলে নবাব বাহাদুরকেও সঙ্গে করে নিয়ে আসুন। হ্যাঁ, প্রণাম খাম্বাজ রাজ। কে আপনি? আমি হতাশ রঞ্জন, পশ্চিমে থাকি। কি চাই বলুন? কিছু চাই না, তবে একটা কথা শুনলাম তাই বলতে এলাম। কি কথা? আমি শুনলাম মহারাজ আপনার মাথার চুলগুলো সব নকল। আমার এত সুন্দর চুল সব নকল? ফাজলামো হচ্ছে। আমি যদি প্রমাণ করে দিই আপনার চুল নকল, তাহলে কি? তাহলে আপনি আমাকে 100 মোহর দেবেন, আর প্রমাণ না করতে পারলে আমি আপনাকে 100 মোহর দেব। বেশ, দেখো, এক্ষুনি দেখো, আমারই তো 100 মোহর লাভ হবে। এখন না, এখন না, আজ সন্ধেবেলায়। বেশ বেশ, তখনই এসো। এবারে জমিদার কেশকান্তর বাড়ি যেতে হবে। জমিদার মশাই বাড়ি আছেন? কে মশাই আপনি? আমি হতাশ রঞ্জন, পশ্চিমে থাকি। আমি বিশাল ক্ষমতাশালী লোক। কিসের ক্ষমতা? আমি রাজরাজাদের মারধর করি, চুল ধরে টানি, শাস্তি দিই। এসব কি উল্টো পাল্টা বলছেন? খাম্বাজ রাজ আপনার বন্ধু না? হ্যাঁ, প্রিয় বন্ধু। ওনাকেও আমি আপনার সামনে চুল ধরে টানবো, কিন্তু উনি কিচ্ছু করতে পারবেন না। উনি আপনাকে শুলে চড়াবেন। কিছুই করতে পারবেন না, বললাম না আমি বিশাল ক্ষমতাশালী লোক। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে বাজি ধরুন, 10,000 মোহরের বাজি। 10,000 মোহরের বাজি? হ্যাঁ, আজ আমি খাম্বাজ রাজের রাজবাড়ি যাব, আর আমার শক্তি প্রদর্শন করব। ওনার চুল ধরে টানা হেঁচড়া করব, ওনাকে আহত করব, কিন্তু উনি আমাকে কিছুই করতে পারবেন না। বেশ রাজি, বাজি 10,100 মোহর দিতে পারবেন তো? হ্যাঁ, আমি বাজি হারলে আপনাকে দেব 10,100 মোহর। দরকার হলে ওই কাগজে কলমে লিখিত পরিত করে নিন। বেশ, তাহলে তাই হোক। কিন্তু হ্যাঁ, একটা কথা, আমি শক্তি প্রদর্শন করার আগে থেকে প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত আপনি খাম্বাজ রাজের সাথে কোনো কথা বলতে পারবেন না। বেশ বেশ। তাহলে শুরু করি। শুরু করো। এবার আমি প্রমাণ করেই ছাড়বো। লাগছে লাগছে, বাবারে, লাগছে এই সেরেছে। লাগছে, এ তো সত্যি সত্যি চুল ধরে টানছে। লাগছে লাগছে, বাবারে, বাবা। ওরে বাবা রে বাবা, কি শক্ত! এ কি, খাম্বাজরাজ কিছুই তো বলছেন না? তাহলে কি আমি হেরে গেলাম? না না খাম্বাজ রাজ, আমার ধারণা ভুল, যা শুনেছি তাও ভুল। এবার বিশ্বাস হলো তো? দাও দাও, এবারে 100 মোহর দাও। দিন কেশকান্ত মশাই, আমাকে 10,100 মোহর দিন। এ কি, ও তোমাকে 10,100 মোহর কেন দেবে? ওনার সাথেও তো বাজি ধরেছিলাম। কি বাজি? আপনার এখান থেকে বেরিয়ে এবারে দিন তো দেখি, সব কাগজ কলমে লেখা আছে। এই নাও। হায় 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 হায়। সাবাস গোপাল, সাবাস, তুমি আমার মুখ রক্ষা করেছো। গোপাল, কৃষ্ণচন্দ্র, নবাব বাহাদুর, আপনারা? হ্যাঁ,
আমি গোপাল। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না খাম্বাজরাজ। আপনি আমাদের মন্ত্রীর মাথা খেয়ে যে জঘন্য কাজটা করিয়েছেন সেটা তো আর প্রমাণ করতে পারতাম না, তাই ছলে বলে কৌশলে আপনার প্রিয় বন্ধুর কাছ থেকে আদায় করে নিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। এই নিন মহারাজ। এতে কত মোহর আছে? 10,100 মোহর। এর থেকে 100 খাম্বাজরাজকে দিন, 6,000 নবাব বাহাদুরকে, আর বাকিটা আপনার কাছে রাখুন। এত ধান নষ্ট হলো। কৃষ্ণচন্দ্র আমাকে সবটা বলেছে, আর ওর মন্ত্রীকেও নিয়ে এসেছি। ধোলাই খেয়েই সব বলে দিয়েছে। এই কে আছো? কৃষ্ণনগরের মন্ত্রীকে নিয়ে এসো। মার খেয়ে আমি সব বলে দিয়েছি খাম্বাজরাজ। উদ্ধার করে তো জাহাপানা, আমাকে ক্ষমা করে দিন। এর কোনো ক্ষমা নেই, তোমাকে আমি কারাগারে বন্দি করব। হায় হায় হায়, সামান্য টাকার লোভ করতে গিয়ে পুরো মাঠে মারা গেলাম।